ঘর যদি মানুষের জন্য নিরাপদ আশ্রয় না হয়ে একটা জীবন্ত জেলখানা হয়ে দাঁড়ায়, তখন বেঁচে থাকার লড়াইটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। ভাবুন তো, আপনি আপনার পরিবারের সাথে ঘরে বসে আছেন, হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হলো। কিন্তু এই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয়। এই বৃষ্টির পানি আপনার পুরো বাড়িটিকে বাইরে থেকে এমনভাবে সিল করে দিল যে বাইরের পৃথিবীর সাথে আপনার সব যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল। কোনো ইন্টারনেট নেই বাইরে বের হওয়ার কোনো রাস্তাও। এভাবে যদি আপনাকে দিনের পর দিন এক ঘরে বন্দি থাকতে হয়, তবে আপনার অবস্থা ঠিক কেমন হবে? আপনি কি ঘরের ভেতর এতদিন বন্দি থেকেও সার্ভাইভ করতে পারবেন? ঠিক এমনই একটা গল্প নিয়ে নির্মিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি দ্য লাস্ট হাউস, যেখানে শুধু একটা পরিবার ঘরের মধ্যে আটকাই পড়েনি, বরং ঘরের বাইরেও ঘুরে বেড়াচ্ছিল ভয়ঙ্কর সব প্রাণী। শেষ পর্যন্ত কি তারা ঘরের বাইরে বের হতে পেরেছিল? জানতে চাইলে চলুন শুনে আসি আমাদের আজকের গল্প। জেসন আর অ্যান হ্যাপি কাপল। 8 বছরের মেয়ে রুথ আর 12 বছরের ছেলে গ্রাহামকে নিয়ে তাদের সুন্দর পরিবার। জেসন একজন ইঞ্জিনিয়ার, তবে চাকরি হারিয়ে বেশ অনেকদিন যাবৎ সে বেকার বসে আছে। জীবনের নানা সমস্যা থাকা সত্ত্বেও তাদের জীবনের আনন্দ কমেনি মোটেও। রুথ আর গ্রাহাম দুই ভাই বোনের মাঝে ঝগড়া খুনসুটি। জেসন আর অ্যানের ভালোবাসায় তাদের জীবনের সবকিছু ঠিকঠাকই চলছিল। সমুদ্র থেকে অনেকটাই কাছে তাদের বাড়ি ছিল। জেসন রোজ ভোরে উঠে মাছ ধরতে যেত ছিপ নিয়ে। যদিও সে এই কাজে খুব একটা পারদর্শী ছিল না, তবুও এটা তার অনেকটা শখ বলা চলে। দীর্ঘদিন যাবৎ এই জায়গায় থাকার পরেও অ্যান অথবা জেসনের তাদের প্রতিবেশীদের সাথে সরাসরি তেমন সম্পর্ক নেই। তাদের বাড়িটা অনেক পুরাতন হয়ে গেছে, সেটা মেরামতের প্রয়োজন। অর্থ সংকটের কারণে সেটা হয়ে উঠছিল না। বাড়ির চিমনিতে ফাটল ধরেছে। চিমনি ভেঙে আবার নতুন করে বানানোর জন্য মিস্ত্রি ডেকে এনেছিল অ্যান, তবে তাতে কোনো লাভ হয়নি। মিস্ত্রি জানিয়ে গেছে পুরো বাড়ির ভিতটাই এখন এই চিমনির কারণে টিকে আছে। এটা ভাঙতে গেলে পুরো বাড়িটাই ধ্বংস হয়ে পড়বে। জেসন চেষ্টায় আছে টাকা জমানোর জন্য, যাতে করে বাড়ি মেরামত করতে পারে। তো অন্যান্য দিনের মতোই সুন্দর একটা সকাল ছিল। অ্যানকে ঘুমিয়ে রেখেই জেসন মাছ ধরতে যায়। 2 দিন যাবৎ তার বড়শিতে কোনো মাছ পড়ছিল না। সেদিনও অনেকক্ষণ পরে যে মাছটা সে ধরেছে সেটাও বেশি ছোট হওয়ায় ছেড়ে দিতে হয়েছে। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করায় জেসন মাছ ধরায় ইস্তফা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সকালে নাস্তা হিসেবে জেসন ডোনাট কিনে নিয়ে যায়। যেতে যেতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বাসায় পৌঁছে গাড়িতে বসেই সুইচ টিপে জেসন খানিকক্ষণ গ্যারেজের দরজা ওপেন করার চেষ্টা করে। দরজা কোনোভাবে জ্যাম হয়ে থাকায় খুলছিল না। অগত্যা গাড়ি বাইরে রেখেই সে খাবারের প্যাকেট নিয়ে ঘরের ভেতরে ঢোকে। ভেতরে গিয়ে সে দেখে অ্যান তখনও ঘুমিয়ে আছে। ছুটির দিন হওয়ায় রুথ আর গ্রাহামও তাকে ডেকে তোলেনি। ডোনাট খেয়েই তারা 4 জন সকালের নাস্তা সেরে নেয়। নাস্তা খেতে খেতে রুথ আর গ্রাহাম ভিডিও দেখছিল ট্যাবে। হঠাৎ করেই ওয়াইফাই কানেকশন অফ হয়ে যায়। ফোনেও কোনো নেটওয়ার্কের সিগন্যাল পাওয়া যাচ্ছিল না। জেসন আর অ্যান ভাবে হয়তো বৃষ্টির কারণে কোনো সমস্যা হয়েছে। এই কারণে এই বিষয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। ক্রিসমাসের আর বেশি দিন বাকি ছিল না। রুথ আর গ্রাহামকে জেসন কথা দিয়েছিল এবারে ক্রিসমাস ট্রি কিনে দেবে। নাস্তা শেষে তারা বায়না ধরে ক্রিসমাস ট্রি কিনতে যাবে। তখনও বৃষ্টি কমেনি। শুরুতে জেসন ক্রিসমাস ট্রি কিনতে যেতে রাজি না হলেও রুথ আর গ্রাহামের কাছে শেষ পর্যন্ত তাকে হার মানতে হয়। সবাইকে সে রেডি হতে বলে। বাচ্চারা রেডি হতে গেলে জেসন আর অ্যানও রেডি হতে যায়। অ্যান জানায় তার রেডি হতে আরেকটু টাইম লাগবে। জেসন যাতে বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। নিচে গিয়ে জেসন দেখতে পায় রুথ আর গ্রাহাম ঝগড়া করছে। বাসার দরজা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। গ্রাহাম ভাবে রুথ কোনোভাবে দরজাটা লক করে ফেলেছে, আর রুথ ভেবেছে কাজটা গ্রাহামের করা। এই কারণেই তাদের মধ্যে ঝগড়াটা বেঁধেছে। জেসন গিয়ে তাদের দুজনকে শান্ত করে, এরপর নিজেই দরজাটা খুলতে যায়। অবাক করা বিষয় হলো সে নিজেও খুলতে পারছিল না দরজার লক। তখন তার মনে হয় হয়তো বাইরে থেকে কোনোভাবে লক জ্যাম হয়ে আছে। এই কারণে সে বাসার পেছনের দরজা খুলতে যায়। গিয়ে দেখে সেটাও বন্ধ, কোনোভাবেই খোলা যাচ্ছে না। এমন সময় অ্যান নিচে নেমে আসে। সে বলে হয়তো কোনো বাচ্চারা প্র্যাঙ্ক করে এই কাজ করেছে। তবে তার ধারণা একটু পরেই মিথ্যে প্রমাণিত হয়। শুধু বাসার দরজাই না, কোনো জানালাও ওপেন হচ্ছিল না। বৃষ্টির কারণে সব জানালা দরজা বন্ধ করে রাখায় নর্মালভাবেও একটা দরজা অথবা জানালা খোলা ছিল না যেখান দিয়ে বের হওয়া যায়। মুহূর্তেই জেসন হাইপার হয়ে ওঠে। সে দরজা বা জানালার কাঁচ ভেঙেই বের হওয়ার চেষ্টা করে। অবাক করা বিষয় হলো কাঁচও কোনোভাবে ভাঙা যাচ্ছিল না। কাঁচে ফাটল ধরলেও সেটা কোনোভাবেই ভেঙে পড়ছিল না। যেন অদৃশ্য কোনো এক শক্তি
দরজা আর জানালাগুলোকে বন্ধ করে রেখেছে। জেসন লাথি মেরে দরজা ভাঙতে গেলে উল্টো দিক থেকে কোনো ফোর্সের কারণে সে নিজেই ছিটকে পড়ে যায়। তাদের একটা কুকুর আছে, নাম ক্যাসিডি। ক্যাসিডিও বেশ নার্ভাস হয়ে ঘোরাঘুরি করছিল। বোবা প্রাণীরা আগে থেকেই অশুভ কিছু আন্দাজ করতে পারে। হয়তো ক্যাসিডিও এমন কিছু ফিল করেছে যে কারণে সে এত অশান্ত। তারা সবাই আশেপাশের বাড়িতে তাকিয়ে দেখে অন্যান্য বাসার সবাইও লক হয়ে আছে। তাদের বাসার মুখোমুখি ছিল রিচার্ডসন ফ্যামিলির বাসা। সেখানে শুধু ম্যাক্স রিচার্ডসন আর তার ওয়াইফ থাকতো। সরাসরি পরিচয় না থাকলেও অ্যান তাদেরকে চিনত। অ্যান নিজের বৃদ্ধ বাবা মায়ের কথা ভেবে ভয় পাচ্ছিল। তারা একা থাকে। এখন ইন্টারনেট কানেকশন না থাকায় সে নিজের বাবা মায়ের খোঁজও নিতে পারছিল না। জেসন তাকে বলে, রিচার্ডসন দম্পতি যেভাবে নিজেদেরকে সামনে রেখেছে, অ্যানের বাবা মাও নিশ্চয়ই সেটা করতে পারবে। তাই অ্যান যাতে এই বিষয়ে বেশি চিন্তা না করে। কি করবে ভেবে না পেয়ে তারা সবাই জানালা দিয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়েছিল। এমন সময় সেখান দিয়ে জগিং করতে করতে যাচ্ছিল সুজান। সুজান তাদের প্রতিবেশী গ্রেগ নামের এক লোকের ওয়াইফ। জেসন আর অ্যান সুজানকে ডাকার পরেও সুজান সেটা শুনতে পায় না। সুজানই ছিল বাইরে থেকে দরজার লক খোলার জন্য তাদের একমাত্র ভরসা। তবে সুজান নিজের বাসা অবধি গিয়েও যখন দেখে দরজা লক, বাইরে থেকেও খোলা যাচ্ছে না, তখন সে দৌড়ে হেল্প আনার জন্য চলে যায়। এটা দেখে জেসন আর অ্যান কিছুটা স্বস্তি পায়। অন্তত সুজান হেল্প নিয়ে ফিরে আসলে তাদের ঝামেলা মিটবে। দীর্ঘ একটা সময় পার হয়ে যায়। সুজান কোনো হেল্প নিয়ে ফিরে আসে না। এমনকি সেই রাস্তা দিয়ে কোনো গাড়ি বা মানুষও যায় না। জেসন আর অ্যান মনে মনে অধৈর্য হয়ে পড়ছিল। তবে সেটা তারা প্রকাশ করছিল না, কারণ এতে করে রুথ আর গ্রাহাম ঘাবড়ে যাবে। রুথের ছবি আঁকার স্লেটে লেখে জেসন কিছুক্ষণ ম্যাক্সের সাথে কথাও বলে, কারণ তারা একে অপরের কথা শুনতে পাচ্ছিল না। জেসন আর ম্যাক্সের সরাসরি পরিচয় ছিল না। এখন তারা ফর্মালি পরিচয়ও আদান প্রদান করে। ম্যাক্স একজন ডেন্টিস্ট। সে নিজের ওয়াইফকে নিয়ে এখানে থাকে। হেল্প আসবে এই অপেক্ষায় সেদিন রাত হয়ে যায়। পরিস্থিতি যেরকম সেরকমই থাকে। জেসন অ্যানকে নিয়ে দেখায় সে একটা বন্দুক কিনেছে। সে জানায় অনেকদিন আগে সে স্বপ্নে দেখেছিল তারা বিপদে পড়েছে, এই কারণেই এটা কেনা। তাকে না জানিয়ে বন্দুক কেনায় অ্যান প্রথমে রেগে গেলেও পরে আর জেসনকে কিছু বলে না, কারণ এই সিচুয়েশনে বন্দুকটাই তাদের কাজে আসতে পারে। তো জেসন আর অ্যান সেদিনের মতো বাচ্চাদেরকে শান্ত করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো যাই হোক, রাতে জেসনের ঘুম আসছিল না। অ্যান ঘুমিয়ে পড়ার পরেও সে জেগে থাকে। নানা উপায়ে দরজা ভাঙার চেষ্টা করেও সে ব্যর্থ হয়। শেষে দেয়াল ভাঙার চেষ্টা করে। দেয়ালে একটা ফুটো হওয়ার পর সে দেখে আর ভাঙা যাচ্ছে না, যেন অদৃশ্য কোনো শক্তি বাইরে থেকে সবকিছু আটকে রেখেছে। রাতে ঘুম ভাঙার পর অ্যান জেসনকে বিছানায় দেখতে না পেয়ে নিচে নেমে আসে। বিধ্বস্ত জেসনকে এরকম বের হওয়ার চেষ্টা করতে দেখে সে তাকে শান্ত থাকতে বলে, কারণ তারা নার্ভাস হয়ে গেলে বাচ্চারা আরও বেশি ঘাবড়ে যাবে। তার থেকে শান্ত হয়ে সব কিছু নর্মাল আছে সেটা প্রেটেন্ড করাটাই বেটার হবে। অ্যান জেসনকে দেয়ালে যেখানে ভেঙেছে সেটা ঢেকে রেখে শুয়ে পড়তে বলে। ভাঙা দেয়ালের ওপরে একটা পেন্টিং লাগিয়ে সব কিছু ক্লিন করে সে এসে ঘুমিয়ে যায়। পরদিন সকালে তাদের নর্মালভাবেই ঘুম ভাঙে। খানিকক্ষণ তাদের দুজনের খেয়ালই ছিল না তাদের সাথে কি হয়েছে। পরে মনে পড়ার পর তারা দৌড়ে নিচে নেমে আসে। জেসন গিয়ে দরজা খোলার চেষ্টা করলে গ্রাহাম তাকে বলে সে অলরেডি চেষ্টা করে দেখেছে, দরজা খোলা যাচ্ছে না। গ্রাহাম আর রুথ আগেই উঠে পড়েছিল। গ্রাহাম নাস্তা বানিয়েছে, এরপর তারা দুজন মিলে খাচ্ছে। আশ্চর্যজনকভাবে এই পরিস্থিতিতেও তারা দুজনেই বেশ শান্ত ছিল। এটা দেখে জেসন আর অ্যান অবাক হয়ে যায়। রুথ জানায় এই বিপদ থেকে কিভাবে বের হতে হবে সেটা দায়িত্ব জেসন আর অ্যানের, তাই তারা নিজেরা কোনো চাপ নিচ্ছে না। রুথ আর গ্রাহামকে শান্ত দেখে অ্যান আর জেসন স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্তত বাচ্চাদের ঝামেলা থেকে কিছুটা মুক্তি পাওয়া গেছে। জেসন তাদেরকে বলে এই সিচুয়েশন টেম্পোরারি, খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। তাই তারা যাতে রেগুলার রুটিন মেনটেন করেই চলে, ঠিক টাইমে ঘুমায়, খাওয়া দাওয়া করে আর পড়াশোনাও কন্টিনিউ করে। এভাবেই 4 দিন কেটে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়া তো দূরে থাক, আরও গুমোট হয়ে উঠতে শুরু করে। বাইরে থেকে বৃষ্টি হয়, রোদ ওঠে, কিন্তু দরজা জানালার লক কোনোভাবেই খোলা যায় না। সময় কাটানোর জন্য তাদের কাছে তেমন কিছুই ছিল না। ইন্টারনেট কানেকশন না থাকলেও বিদ্যুৎ আর গ্যাসের সরবরাহ নর্মাল ছিল, যেটা একটা স্বস্তির বিষয়। সময় কাটানোর জন্য জেসন পুরনো বই, ম্যাগাজিন আর মিউজিকের কালেকশন বের করে। এই মিউজিকই এখন তাদের বিনোদনের একমাত্র মাধ্যম। তাদের কাছে মাত্র 2টা মুভির ক্যাসেটই ছিল। খাওয়া, পড়াশোনা আর কাজ বাদে তারা এই মুভি দেখে আর গান শুনেই সময় কাটাতো। জেসন যখন বুঝতে পারে তাদেরকে কতদিন এভাবে থাকতে হবে তার কোনো নিশ্চয়তা নেই,
তখন সে রুথ আর গ্রাহামকে প্র্যাকটিক্যাল বিভিন্ন কাজ করা শেখাতে থাকে। পড়াশোনা না করে কাজ শেখায় তারা বরং মজাই পাচ্ছিল। জেসন তাদেরকে এসব শেখাচ্ছিল সারভাইভ করা শেখানোর উদ্দেশ্যে। প্রথমে সে দুজনকে মাছ কিভাবে কাটতে হয় সেটা শেখায়, আর এই কাজটা সে করে রুথের যে মাছের আকৃতির খেলনা ছিল সেটার মাধ্যমে, কারণ তাদের কাছে সত্যিকারের জীবন্ত কোনো মাছ ছিল না। জেসন জানতে চাচ্ছিল এই সিচুয়েশন আসলে কতদূর পর্যন্ত তৈরি হয়েছে, তাই সে ম্যাক্সকে বলে পরের বাড়ির লোককে জিজ্ঞাসা করতে যেয়ে তার পরের বাড়িটাতেও সেম সিচুয়েশন কিনা। ম্যাক্স সেই মতোই খোঁজ নেওয়া শুরু করে। 1 সপ্তাহ পেরিয়ে যায়, অবস্থা আগের মতোই আছে। তখনও ঘরবন্দি জীবন কাটছে তাদের। অ্যান অলরেডি যেসব টমেটো অথবা ফল খাচ্ছিল তারা সেসবের বীজ কালেক্ট করে রাখছিল। এর মধ্যে ম্যাক্স জানায় সে 5 ব্লক পর্যন্ত খোঁজ নিতে পেরেছে, আর প্রতিটা বাড়িতেই এই একই অবস্থা, সবাই বাড়ির ভেতরে আটকা পড়েছে। জেসনের মধ্যে যে শেষ আশাটুকু ছিল সেটাও নিভে যায়। সৌভাগ্যক্রমে আরও 2 মাস ভালোভাবে চলার মতো খাবার তাদের বাসায় মজুদ ছিল, কিন্তু ম্যাক্সদের কাছে তাও ছিল না। জেসন, অ্যান, রুথ আর গ্রাহাম মিলে সব খাবার বের করে জড়ো করে। এরপর যেসব খাবারের মেয়াদ কম সেগুলো আগে খাওয়ার জন্য আলাদা করে, কারণ এই সিচুয়েশনে সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে খাবার। তো এভাবেই দিন কেটে যাচ্ছিল। রুথ ছবি এঁকে সময় কাটাতো আর গ্রাহাম বই পড়ে। তারা সবাই একসাথে বসে মুভি দেখে ফ্যামিলি টাইমও স্পেন্ড করত। রুথ এর মধ্যেই খেয়াল করে জানালায় হাত রাখলে বৃষ্টির ফোঁটাগুলো অন্যভাবে নড়াচড়া করে। সে এর মধ্যে এটাও দাবি করে যে বৃষ্টি নামলে সে বাইরে কাউকে দেখতে পায়। এই কথাটা গ্রাহামকে বললেও গ্রাহাম বিশ্বাস করে না তার কথা। তবে একদিন রুথ বসে ছবি আঁকছিল আর গ্রাহাম বই পড়ছিল। বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। তখন তারা জানালা দিয়ে দুজনই বাইরে আবছাভাবে কিছু একটাকে দাঁড়িয়ে থাকতে দেখে। গ্রাহামের এবারে বিশ্বাস হয় রুথ সত্যি কথা বলেছে। কিন্তু সেদিন রাতে ডিনার টেবিলে বসে যখন রুথ জানায় সে যে বাইরে কিছু একটা দেখত, আজকে গ্রাহামও সেটাকে দেখেছে। তবে গ্রাহাম সেটা স্বীকার করে না। সে চাচ্ছিল না বাবা মায়ের ভেতরে আরও ভয় ঢুকিয়ে দিতে। তার উপর সে যা দেখেছে সেটা মনের ভুলও হতে পারে। গ্রাহাম অস্বীকার করার কারণে অ্যান আর জেসন ভাবে সবই রুথের মনের কল্পনা, তাই রুথকে জানালা দিয়ে বেশি বাইরে তাকিয়ে থাকতে মানা করে। সেদিন ছিল ক্রিসমাসের আগের রাত। ভালো খাবার সব শেষ হয়ে যাওয়ায় বাকি আছে শুধু সালাদ আইটেমগুলো। রুথ প্রতিবাদ করে সে এসব খাবে না। জেসন আর অ্যানেরও খুব খারাপ লাগছিল ছেলেমেয়ের জন্য কিছু করতে না পারায়। তবে অ্যান হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই ক্রিসমাস কুকিজ বানিয়ে ব্যাপারটাকে সেলিব্রেট করার চেষ্টা করে। সেই রাতে বহুদিন পর অ্যান আর জেসন ডেট নাইট স্পেন্ড করে। ছেলেমেয়ে ঘুমিয়ে গেলে তারা একসাথে একটা মুভি দেখে। এরপর ড্রয়িং স্পেসে বিছানা পেতে শুয়ে থাকে আকাশের দিকে তাকিয়ে। তখনই বাইরে একটা কুকুর এসে দাঁড়ায়। খানিক বাদে এটা চলেও যায়। অ্যানের কুকুরটার জন্য খারাপ লাগে। কুকুরটা বাইরে একা একা কি করছে, কি খাচ্ছে ঠিক নেই। হয়তো বাইরে এমন অসংখ্য পোষা প্রাণী রয়ে গেছে, যেমনটা মানুষ আটকে আছে ঘরের ভেতর। এর শেষই বা কোথায়? পরের দিন সকালটা ছিল ক্রিসমাসের সকাল। বাচ্চাদের মনের মধ্যে যাতে কোনো নেগেটিভ স্মৃতি না তৈরি হয় এই কারণে জেসন আর অ্যান যতটা পারে উদযাপন করার চেষ্টা করে। নিজেদের কাছে যা কিছু ছিল তাই দিয়ে উপহার দেয় গ্রাহাম আর রুথকে। সবাই মিলে অ্যানকেও একটা উপহার দেয়। 1 মাস পার হয়ে গেছে। এর মধ্যে অ্যান কিচেনে টমেটোর গাছ লাগিয়েছিল। সেখান থেকে প্রথম যে ছোট্ট টমেটোটা ধরেছে সেটাই তারা উপহার দেয় অ্যানকে। অ্যান, রুথ আর গ্রাহামকে পিয়ানো বাজানো শেখানোর ইনস্ট্রাকশন আছে এমন একটা বই দেয় উপহার হিসেবে। বাসায় একটা পিয়ানো পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। গ্রাহাম আর রুথ দুজনেই জানায় তাদের পিয়ানো বাজানো শেখার কোনো আগ্রহ নেই। তবে সুন্দর একটা সময় কাটছিল তাদের। তখনই তারা হঠাৎ দেখে ম্যাক্সের ওয়াইফ মিসেস রিচার্ডসন ধপ করে মাটিতে পড়ে গেছে। ধীরে ধীরে তারা চোখের সামনেই দেখে সে মারা গেল। এই ঘটনায় তাদের মধ্যে ঘুমোট একটা পরিবেশ নেমে আসে। সেই রাতে জেসন ক্যাসিডিকে খাবার দিচ্ছিল। ক্যাসিডি বয়স্ক কুকুর, হার্টের সমস্যা আছে, ঔষধ খেতে হয় নিয়মিত। লাস্ট যে ওষুধ ছিল সেটাই জেসন ক্যাসিডিকে দেয়। বাইরে বৃষ্টি হচ্ছিল। অনেক রাতে ঘুম ভেঙে যায় রুথের। সে বেডরুম থেকে নিচে নেমে আসে ক্যাসিডির কাছে। সে যখন ক্যাসিডির সাথে খেলছিল তখনই রক্তাক্ত আহত অবস্থায় এসে একটা মেয়ে জানালায় ধাক্কা দিতে থাকে। মেয়েটার হাতে ছিল একটা ছুরি। এই মেয়েটা আর কেউ না, বরং সুজান। বাইরে থেকেই তার এই অবস্থা হয়ে গেছে। এরকম রূপে সুজানকে দেখে রুথ চিনতে পারে না। ভয়ে সে চিৎকার করে উঠলে অ্যান, জেসন আর গ্রাহাম দৌড়ে আসে। জেসন সুজানকে বোঝানোর চেষ্টা করে তাকে ভেতরে আনার কোনো উপায় নেই।
সুজান তাদেরকে বলে লুকিয়ে থাকতে, যাতে তাদেরকে কেউ দেখতে না পায়, না হয় বাকিদের মতো তাদেরও বিপদে পড়তে হবে। তারা বুঝতে পারে না সুজান কিসের কথা বলছে। ঠিক এমন সময় একটা অদ্ভুত দর্শন প্রাণী এসে সুজানকে টেনে নিয়ে যায়। এটা আসার আগেই সুজান তাদেরকে লুকিয়ে পড়তে বলেছিল। সুজানকে নিয়ে প্রাণীটা চলে গেলে তারা সবাই বুঝতে পারে বাইরের পরিবেশ এখন আর নিরাপদ না। সেই রাতেই গ্রাহাম আর রুথ বাবা মায়ের সাথেই ঘুমায়। জেসন প্ল্যান করে সবসময় পর্দা টেনে রাখবে, যাতে বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে না পায়। রুথ আর গ্রাহামকেও জানালার কাছে যেতে মানা করে দেওয়া হয়। তাদের এখনকার কাজ হলো ঘরের ভেতরেই এক্সারসাইজ করা, নিজেদেরকে ফিট বানানো, যাতে প্রতিকূল পরিবেশে তারা টিকে থাকতে পারে। জেসনের জীবনের এখনকার একমাত্র উদ্দেশ্যই যেন হয়ে দাঁড়িয়েছে টিকে থাকা। পাশের বাসাতেই একটা ছেলে থাকতো। একটা মেয়ে তার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড করতে এসে আটকা পড়ে গেছে। ইদানিং প্রায় তাদের মাঝে ঝগড়া লাগে। জেসন চেষ্টা করছিল তাদের মধ্যে যাতে কোনো ভাঙন না ধরে। এর মধ্যে একদিন রুথ ছাদের কাঠের মধ্যে একটা কাপড় বেঁধে ড্যান্স শিখছিল। এমন সময় টান লেগে চিমনির ওপরে যে ঢাকনাটা ছিল সেটা ভেঙে নিচে পড়ে যায়। তারা আবিষ্কার করে তাদের বাড়িটা আরও ভেঙে যাচ্ছে। তবে আনন্দের বিষয় হলো চিমনির ঢাকনাটা ভেঙে পড়ে যাওয়ায় বাইরে বের হওয়ার মতো একটা ছোট ছিদ্র তৈরি হয়েছে। কিন্তু বড় কেউই ওপরে উঠতে পারে না, কারণ তাতে তাদের ভরে চিমনি ভেঙে পড়বে, আর চিমনি ভাঙলে তাদের বাড়িতেও ধস নামার সম্ভাবনা আছে। শেষে রুথ যেতে চায় উপরে, কারণ সে ওজনে সবার চেয়ে হালকা। তো রুথের শরীরে দড়ি বেঁধেই সেটা টেনে টেনে রুথকে চিমনির ওপর পর্যন্ত তোলা হয়। চিমনি বেশি সরু হওয়ায় রুথ আর ওপরে যেতে পারছিল না। তবে সে নিজের একটা হাত বাইরে বের করে। এদিকে চিমনির ফাটল আরও বেড়ে যাচ্ছিল। এই কারণে রুথকে নিচে নামিয়ে আনা হয়। তারা যখন এই বিষয়টা নিয়ে উৎসাহিত, তখনই ক্যাসিডির অন্তিম সময় উপস্থিত হয়। এটা হার্টের রোগের কারণে বেশ কষ্ট পাচ্ছিল। জেসন অ্যানকে নির্দেশ দেয় রুথ আর গ্রাহামকে নিয়ে গিয়ে সিনেমা দেখতে। তাদের দুজনকে নিয়ে ফুল সাউন্ডে সিনেমা দেখা শুরু করে অ্যান, যাতে বাইরে থেকে কোনো আওয়াজ এসে রুথ আর গ্রাহামের কানে না পৌঁছায়। এই সুযোগে জেসন বুকে পাথর চেপে এতদিনের সঙ্গী কুকুরটাকে গ্যারেজে নিয়ে যায়। এরপর গুলি করে এটাকে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর অ্যান সেখানে যায়। জেসনকে বিধ্বস্ত দেখে সে তাকে বোঝাতে চেষ্টা করে সে যা করেছে ঠিকই করেছে। ক্যাসিডির বয়স হয়ে গিয়েছিল, ঔষধ না খেয়ে কষ্ট পাচ্ছিল, তার চেয়ে মেরে ফেলাটাই বেটার হয়েছে। জেসন বলে এখন সমস্যা দাঁড়িয়েছে ক্যাসিডির বডিটা কি করা হবে সেটা নিয়ে। প্রথমত চিমনির আগুনে পুড়িয়ে ফেলা যায়, দ্বিতীয়ত এটার মাংস ফ্রিজে সংরক্ষণ করা যায় যদি কখনো খুব বেশি খাবারের সংকট দেখা দেয় তখনকার জন্য। অ্যান জেসনকে জানায় সে যা খুশি করতে পারে, সে এসবের মধ্যে নেই। সেদিন সারা রাত ধরে জেসন ক্যাসিডির মাংস কেটে ফ্রিজে রাখে। ভোরের দিকে কাজ শেষ করে যখন সে জানালার কাছে দাঁড়ায়, তখন বাইরে সেই কুকুরটাকে দেখতে পায়। ক্যাসিডির কিছু অংশ ফেলে দেওয়ার জন্য জেসন একটা পলিথিনে রেখেছিল। সেটাই চিমনির ছিদ্র দিয়ে কুকুরটার দিকে ফেলে দেওয়ার চেষ্টা করে সে, যাতে কুকুরটা এটা খেতে পারে। কিন্তু কুকুরটা খাওয়া শুরু করার আগেই আবার বৃষ্টি নামে, আর কোনো একটা কারণে ভয় পেয়ে কুকুরটা না খেয়েই চলে যায়। এটা দেখে জেসন আরেকটু এগিয়ে যায় আর কাচের মধ্যে নিজের হাত রেখে দাঁড়ায়। তখনই হঠাৎ সে খেয়াল করে কাচে লেগে থাকা বৃষ্টির পানি তার হাতের আকার ধারণ করেছে। এই ঘটনার পর একটা বিষয় তার কাছে স্পষ্ট হয়ে যায়, আর সেটা হচ্ছে বাইরে যাই থাকুক সেটা শুধু বৃষ্টির সময় আসে। এই কারণে এরপর থেকে তারা শুধুমাত্র বৃষ্টি নামলেই সমস্ত জানালা আর দরজার পর্দা টেনে দিত, যাতে করে বাইরে থেকে ভেতরে কিছু দেখা না যায়। একদিন রুথ একটা ফুলের গাছের টব জানালার কাছে নিয়ে রাখে। অ্যান অলরেডি ছোট ছোট টবের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা লাগিয়েছিল। যখন রোদ থাকে তখন তারা এগুলো জানালার কাছে নিয়ে রাখে, কারণ এগুলোর বেড়ে উঠতে রোদের প্রয়োজন। এমন সময় হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়। সবাই জানালার কাছ থেকে দ্রুত গাছগুলো সরিয়ে পর্দা টেনে দেয়। তারা চাচ্ছিল না বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারুক ভেতরে কেউ আছে। রুথ প্রথমে জানালার কাছ থেকে সরে আসতে চাচ্ছিল না, তাকে জোর করেই সরিয়ে আনা হয়। এমন সময় রুথ খেয়াল করে তার ফুলের গাছটা জানালার কাছেই রয়ে গেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে দৌড়ে জানালার কাছে এটা আনতে চলে যায়। কিন্তু বাইরের কোনো একটা প্রাণী আচমকা এসে জানালায় আঘাত করে। এটা দেখে রুথ ভয় পেয়ে যায়। সে সোফার নিচে লুকায়। জেসন তাকে ইশারা করে চুপ থাকতে। কিছুক্ষণ এভাবে চুপ থাকার পর বাইরের প্রাণীটা নিচ থেকেই চলে যায়। 3 মাস পার হয়ে গিয়েছিল।
তাদের খাবারের যে কালেকশন ছিল সেটা শেষ। অ্যানের লাগানো টুকটাক গাছ লতাপাতা খেয়েই তাদের থাকতে হচ্ছে। একদিন খাবার টেবিলে বসে রুথ বেঁকে বসে। সে এসব খাবার আর খাবে না, সে পেট ভরে খেতে চায়। জেসন রুথকে নিজের খাবারটা অফার করে, কিন্তু সেই খাবারের পরিমাণও খুব অল্প। এত অল্প খাবারে রুথের পেট ভরবে না। সে বলে শুধুমাত্র একবার তাকে পেট ভরে খেতে দিতে, এরপর থেকেই সে আবার কম করে খাওয়া শুরু করবে। বাড়ন্ত বয়স তার আর গ্রাহামের। এই বয়সে এমনিতেই বেশি পুষ্টির প্রয়োজন হয়, তার উপর তারা একরকম না খেয়ে আছে। রুথ আর গ্রাহাম তখনও জানতো না তাদের খাবারের স্টক শেষ হয়ে গেছে। অ্যান তাদেরকে ফ্রিজ সহ সব খাবারের স্টোর করার জায়গা খুলে দেখায়। ফ্রিজে 2টা গাজর বাদে কোনো খাবারই অবশিষ্ট নেই। এটা দেখে রুথ চুপ করে যায় এখনকার মতো। তবে তাদের শরীর অলরেডি দুর্বল হয়ে গেছে। অ্যান তো মাথা ঘুরিয়েই পড়ে যায়। সেও এবারে হাল ছেড়ে দেয়, কারণ খাবার ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই। জেসন তাকে আশ্বস্ত করে বলে সে কোনো না কোনো ব্যবস্থা করবেই। খাবারের এমন সংকট দেখে গ্রাহাম নিজের অ্যাকোরিয়ামের মাছগুলি কেটে নিয়ে আসে খাওয়ার জন্য। যে মাছগুলো ছিল তার সবথেকে ফেভারিট। ক্ষুধার তাড়নায় সেটাই এখন হয়ে ওঠে বেঁচে থাকার উপায়। তো এরপর থেকে জেসন নিজের কাজে লেগে যায়। সে যেহেতু ইঞ্জিনিয়ার ছিল, তাই অনেক কিছুতেই সে পারদর্শী। সে ফাঁদ বানানো শুরু করে। এরপর সেই ফাঁদে ক্যাসিডির মাংস খানিকটা লাগিয়ে চিমনির মাধ্যমে ফাঁদটা লনের মধ্যে বসিয়ে দেয়। লনেই বিভিন্ন প্রাণী আসে মাঝে মাঝে। তার প্ল্যান হলো এগুলোকে ধরে আনা। লনে আসা একটা শেয়ালকে ধরার জন্য সে কয়েকবার ফাঁদ বানিয়েও ব্যর্থ হয়। তার ফাঁদ কোনো কাজে দিচ্ছিল না। কয়েকদিন লাগাতার এরকম না খেয়ে সে কাজ করে। অ্যান একদিন তাকে অল্প একটু খাবার এনে দেয়। ক্ষুধার কারণে সে দ্রুত খেয়ে নেয়। তখনই হঠাৎ সে বুঝতে পারে তার ফাঁদে আসলে সমস্যা কোথায়। সে নতুন করে ফাঁদ তৈরি করে আর এবারে একটা কাঠবিড়ালি ধরতে সক্ষম হয়। বহুদিন পর তারা সেদিন সত্যিকারের কোনো খাবার খেতে পারে। তো চিমনি দিয়ে ফাঁদ বাইরে বের করে, আবার চিমনি দিয়ে সেটা ভেতরে আনে। এভাবেই ফাঁদ দিয়ে বিভিন্ন প্রাণী ধরে ধরে খেয়ে তাদের দিন কাটতে থাকে। আপাতত তাদের খাবারের সংকট দূর হয়ে যায়। এবারে তাদের কাজ শুরু হয় নতুন উদ্যমে। ড্রয়িং রুমের মেঝের কাঠ সরিয়ে নিচের মাটির মধ্যে তারা গাছ লাগাতে শুরু করে। অ্যান অলরেডি বিভিন্ন খাবারের বীজ থেকে চারা তৈরি করে রেখেছিল। ড্রয়িং রুমের সামনের দেয়াল সম্পূর্ণ কাচের, সেখান দিয়ে রোদ আসতো ভেতরে। বৃষ্টি নামলেই আবার তারা পর্দা টেনে দিত। এভাবেই তাদের দিন কাটতে থাকে। তারা আবার এনজয় করতে শুরু করে জীবন। সেই শুরু থেকেই বিদ্যুতের সমস্যা হতো মাঝে মাঝে। এক রাতে সবাই মিলে তারা গ্যারেজে পুরনো একটা নষ্ট গাড়িতে বসে সিনেমা দেখছিল। এমন সময় বিদ্যুৎ সংযোগও চলে যায়। তাদের জীবনে শুরু হয় নতুন সমস্যা। বিনোদনের কোনো উপায় ছিল না। যে গ্রাহাম পিয়ানো শিখবে না বলেছিল, সে সময় কাটাতে পিয়ানো বাজানো শিখতে শুরু করে। এভাবেই বন্দি ঘরের মধ্যে তাদের 5 বছর কেটে যায়। তো যাই হোক, 5 বছরে গ্রাহাম আর রুথ বড় হয়ে গেছে। রুথের বয়স এখন 13 আর গ্রাহামের বয়স 17। ছোটবেলায় তাদেরকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ ছিল, এখন ঠিক ততটা সহজ না। টিনেজ বয়সে ছেলেমেয়েরা এমনিতেই আয়ত্তের বাইরে চলে যায়, কথা শুনতে চায় না। গ্রাহাম এখন পুরোপুরি পিয়ানো বাজাতে পারে। বলতে গেলে এটা বাজিয়ে সে বেশিরভাগ সময় কাটায়। রুথ আড্ডা গেড়েছে অ্যাটিকে। সেখানে বসেই সে ছবি আঁকে। মাঝে মাঝে সে সমুদ্র নিয়ে লেখা একটা বইও পড়ে। ছোটবেলায় সে বলতো তাদেরকে হয়তো এলিয়েনরা এভাবে আটকে রেখেছে। আর এখন তার ধারণা বাইরে যেসব প্রাণী তাদেরকে আটকে রেখেছে সেসব সমুদ্র থেকে উঠে আসা। কারণ সমুদ্রের 80% এখনও মানুষের কাছে অনাবিষ্কৃত। হতে পারে সেখান থেকে প্রাণীগুলো উঠে এসেছে। পৃথিবীর যে 1 ভাগ মাটি আছে সেটাও এগুলো দখল করতে চাচ্ছে। এদিকে অ্যান তো পুরো সবজির বাগান তৈরি করে নিয়েছে বাসার ভেতরেই। সেখানে ভুট্টা, টমেটো থেকে শুরু করে অনেক ধরনের সবজির গাছই আছে। এখান থেকে যে খাবার তৈরি হয় সেটা তাদের প্রয়োজনের চেয়েও বেশি। অন্যদিকে জেসন এখনও এটা সেটা বানানোর কাজে লেগে থাকে। সে অলরেডি অটোমেটিক ফাঁদ তৈরি করেছে। যে ফাঁদে কোনো প্রাণী আটকা পড়লে সেটা অটোমেটিক চিমনি দিয়ে বাসার ভেতরে চলে আসে। বলতে গেলে তারা তাদের এই লাইফে পুরো অভ্যস্ত হয়ে গেছে। বৃষ্টি নামলে এখন আর কাউকে বলতে হয় না, সবাই যার যার মতো জানালার পর্দা টেনে দেয়। অ্যানের সবজি আর জেসনের ধরে আনা মাংস খেয়ে তাদের জীবন কাটছিল। ইতিমধ্যে পানির সংযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃষ্টির পানি ধরে এনে সেটা দিয়ে তারা কাজ চালায়। বাসার ভেতর থেকে যতটাই দেখা যায় বাইরের পৃথিবী পুরোটাই এখন প্রকৃতির দখলে চলে গেছে। বাসার বদলে বাইরের পৃথিবীতে এখন পশু পাখির রাজত্ব চলছে। বাসার ফাটলও আরও বেড়ে গেছে। জেসন আর অ্যান বুঝতে পারে
তাদের বাড়ি ধসে পড়ার হাত থেকে বেঁচে আছে শুধুমাত্র বাইরে যে শক্তিটা তাদেরকে ভেতরে আটকে রেখেছে সেই শক্তিটার জন্যই। না হয় আরও আগেই তাদের বাড়িটা ভেঙে পড়ার কথা ছিল। তো তারা সবাই একরকম বাইরে বের হওয়ার আশা ছেড়েই দিয়েছিল। ভেতরে বেঁচে থাকার সব কিছু তৈরি হয়ে গেলেও সমস্যা ছিল একটাই, জেসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য এটা সেটা করতে এতটাই ব্যস্ত থাকতো যে নিজের ফ্যামিলিকেই সময় দিতে পারতো না। যে ফ্যামিলির জন্য সে এত কিছু করছে সেই ফ্যামিলির সাথে তার দূরত্ব তৈরি হয়ে গেছে। জেসন গ্যারেজে থাকা নষ্ট গাড়িটা ঠিক করতে লেগেছিল দীর্ঘদিন যাবৎ। সে অলরেডি এটা ঠিকও করে ফেলেছে। ঠিক করার শেষে সে সবাইকে ডেকে নিয়ে গাড়িটা দেখায়। শুরুতে সবাই খুশি হলেও গ্রাহাম বলে কি লাভ হয়েছে গাড়িটা ঠিক করে, কারণ তারা কখনো এখান থেকে বের হতেও পারবে না আর গাড়িটা চালাতেও পারবে না। জেসন জানায় সে যেভাবে ভেতরে টিকে থাকার ব্যবস্থা করে রেখেছে সেভাবেই কখনো বাইরে বের হওয়ার সুযোগ তৈরি হলে সে বাইরে সার্ভাইভ করার জন্য প্রস্তুত হয়ে থাকবে। এমন সময় হঠাৎ বৃষ্টি নামলে সবাই যার যার মতো জানালার পর্দা টেনে দিতে শুরু করে। রুথ ছবি এঁকে এঁকে অ্যাটিকের জানালার কাছে লাগিয়ে রেখেছিল। জেসন তাকে বলে ছবিগুলো সরিয়ে ফেলতে, কারণ এই ছবিগুলোর মাধ্যমে বাইরে থেকে বোঝা যাবে ভেতরে কেউ আছে। এই কথা শুনে রুথ খুব বিরক্ত হয়। সে কোনো প্রতিক্রিয়া জানাবে তার আগেই বাইরে থেকে বৃষ্টির পানি ঢুকে দরজার নব খুলতে থাকে। জেসন সবাইকে লুকাতে বলে। রুথ ফ্লোরের কাঠের নিচে শুয়ে পড়ে লুকায়। জেসন গিয়ে লুকায় ওয়াশিং মেশিনের পেছনে। গ্রাহাম ওপরের ফ্লোরে গিয়ে শুয়ে পড়ে আর অ্যান সিঁড়ির পেছনে লুকায়। 5 বছর পর তাদের ঘরের দরজা খুলে যায় আর ভেতরে প্রবেশ করে একটা ভয়ানক প্রাণী। প্রাণীটা ঘুরে ঘুরে তাদেরকে খুঁজতে থাকে। এটার তীক্ষ্ণ পা মেঝেতে ডেবে যাচ্ছিল, শরীর থেকে পানি ঝরছিল। এটার শরীর থেকে ঝরা পানি লেগে গাছগুলোর সাথে সাথেই মরে যাচ্ছিল। কিছুটা পানি রুথের মুখের মধ্যেও পড়ে। গ্রাহাম তো কয়েকবার ভাবে খোলা দরজা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু যেতে পারে না। অ্যান ইশারায় জেসনকে বলে সে বন্দুক আনতে ওপরে যাবে। জেসন তখন তাকে মানা করে। প্রাণীটা খানিকক্ষণ ঘুরে ঘুরেও তাদেরকে না পেয়ে বের হয়ে যায়। যাওয়ার আগে আবারও দরজাটা লক করে রেখে যায়। প্রাণীটা তো চলে যায় ঠিকই, কিন্তু ভেতরে যেসব খাবারের গাছ ছিল সব নষ্ট করে রেখে যায়। রুথের মুখে যে পানি লেগেছিল সেটা সে খেয়ে দেখে লবণাক্ত। তারা বুঝতে পারে লবণাক্ত পানির জন্যই গাছগুলো মরেছে। তাদের এতদিনের পরিশ্রমে লাগানো গাছগুলো মরে গেছে। মাটিতে লবণ পানি মিশে সেটা নতুন করে চাষের অনুপযুক্ত হয়ে গেছে। অবশ্য 5 বছর চাষ করার কারণে মাটিটা অলরেডি নিজের পুষ্টিগুণ হারিয়ে ফেলেছিল। এখন তাদের সার্ভাইভ করার একমাত্র উপায় হচ্ছে ফাঁদের মাধ্যমে ধরা প্রাণীগুলো। তো যাই হোক, প্রাণীটা চলে যাওয়ার পর এবারে বৃষ্টিও থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ায় দেখা দেয় পানির সংকট। মজুদ যে পরিমাণ খাবার ছিল তাতে 3 দিনের বেশি চলা সম্ভব না। গাছও আর লাগানো সম্ভব না, কারণ মাটি দূষিত হয়ে গেছে। নেক্সট কী করবে সেই বিষয় নিয়ে অ্যান আর জেসনের মধ্যে ঝগড়া বাঁধে। অ্যান আশা ছেড়ে দিচ্ছিল, কিন্তু জেসন হার মানতে নারাজ। সে বলছিল সে কোনো না কোনো একটা উপায় খুঁজে বের করবেই। তারা যখন ঝগড়া করছিল তখন ফাঁদে ফ্যারেট নামের একটা প্রাণী আটকা পড়ে। এটা জীবন্ত ছিল দেখে রুথ এটাকে ধরে আদর করতে যায়, আর তখনই প্রাণীটা রুথের হাতে কামড় দেয়। রুথ চিৎকার করে উঠলে তার চিৎকার শুনে অ্যান আর জেসন দৌড়ে আসে। কামড়ের ক্ষত যদিও খুব বেশি ছিল না, কিন্তু রুথের হাতে ইনফেকশন হয়ে যায়। তার জ্বর চলে আসে আর সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এটার একমাত্র চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। রুথকে খুব দ্রুত অ্যান্টিবায়োটিক না খাওয়ালে তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম, কিন্তু অ্যান্টিবায়োটিক তাদের কাছে ছিল না। তখনই হঠাৎ তাদের মনে পড়ে অপোজিট সাইডের বাসার ম্যাক্স একজন ডেন্টিস্ট ছিল। তার বাসায় নিশ্চয়ই অ্যান্টিবায়োটিক থাকবে, কিন্তু সেখানে পৌঁছানোর উপায় কি? মেয়েকে বাঁচাতে জেসন মরিয়া হয়ে ওঠে। দেয়াল দরজা ভাঙার চেষ্টা চালাতে থাকে। তাকে এমন উদ্ভ্রান্তের মতো আচরণ করতে দেখে গ্রাহাম আর অ্যান তাকে শান্ত করার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। জেসনের কাছে সব কিছুর চেয়ে বড় এখন রুথ। যে করেই হোক রুথকে বাঁচাতে হবে। তখনই তার মনে পড়ে বাসায় ফাটল ধরেছে। সেই ফাটল ধরে সে এগিয়ে যায়। যেখান থেকে ফাটল শুরু হয়েছে সেখানে নিশ্চয়ই মাটির নিচে অনেকটা ফেপে আছে। ফাটল ধরে যেতে যেতে সে ওয়াশরুম অবধি চলে যায়। এখানে মেঝেতে শাবল লাগিয়ে দেখে মাটির নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে এটা। খুঁড়তে খুঁড়তে সে পাইপলাইন অবধি পৌঁছাতে সক্ষম হয়। এই ড্রেনেজ লাইনের সাথে সব বাসে যুক্ত। এটার মাধ্যমে ম্যাক্সের বাসা পর্যন্ত যাওয়া যাবে, তবে নিচে নামার যে জায়গা সেটা খুব সংকীর্ণ। জেসন তাতে নামতে পারবে না। অ্যান জানায় সে যাবে অ্যান্টিবায়োটিক আনতে। জেসন প্রথমে এই রিস্ক নিতে রাজি হয়নি, পরে বাধ্য হয়েই তাকে রাজি হতে হয়, কারণ এছাড়া আর কোনো উপায় নেই।
একটা ভিডিও ক্যামেরা ঠিক করে জেসন অ্যানের হাতে দেয়। ক্যামেরা অন করে অ্যান গেলে সে এখানে বসেই অ্যানের ওপর নজর রাখতে থাকে। একটা ব্যাগ আর ক্যামেরাটা নিয়ে অ্যান ড্রেনে নেমে যায়। ম্যাক্সের বাড়ি অবধি পৌঁছে দেখে সেখানে ইটের দেয়াল, ভেতরে যাওয়ার উপায় নেই। হতাশ হয়ে সেখানে হাত রাখে সে, আর দেখে ইটগুলো আলগা। ইটগুলো খুলে এখান দিয়েই সে ম্যাক্সের বাসার ভেতরে ঢোকে। বাসার ওপরের ফ্লোরে উঠে সে দেখে সোফায় ম্যাক্সের ওয়াইফের ডেড বডি। পুরো বাড়িটা দেখে তার মনে হচ্ছিল যেন বাড়িটা পানির নিচে ডুবেছিল। ম্যাক্সের ডেড বডি সে কোথাও দেখতে পায় না, তবে অ্যান্টিবায়োটিক সে বিছানাতেই খুঁজে পায়। সেটাই ব্যাগে নিয়ে সে আরেকটু ঘুরে ঘুরে দেখতে থাকে। ক্যামেরাটা হঠাৎ অফ হয়ে যায়। অ্যান অ্যান্টিবায়োটিক পেয়েছে সেটা দেখাতে জানালার কাছে গিয়ে হাত নাড়াতে থাকে। ততক্ষণে বৃষ্টি নেমে গেছে। জেসন আর গ্রাহাম দ্রুত অ্যানকে ফিরে আসতে বলে। একটা প্রাণীও বাসার ভেতরে ঢুকে গিয়েছিল। প্রাণীটার থেকে লুকিয়ে অ্যান কোনো রকমে নিচে নেমে আসে। ড্রেন তখন পানিতে ভরে গেছে। অ্যানের ক্যামেরাটাও ঠিক হয়েছিল তখন। তো পানিতে নামার পর সেখানে সে ম্যাক্সের ডেড বডি দেখতে পায়। এদিকে প্রাণীটাও অ্যানের পিছু নেয়। সে কোনো রকমের সাঁতরে নিজের বাসায় উঠে আসতে সক্ষম হয়। সে উঠে আসার সাথে সাথেই জেসন দেয়াল ভেঙে গর্তটা ভরে দেয় যাতে প্রাণীটা ভেতরে আসতে না পারে। প্রাণীটা নিচ থেকে ধাক্কাতে শুরু করে ওপরে আসার জন্য। ওয়াশরুমের দরজা লক করে জেসন ভেতরে চলে আসে। রুথকে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পর তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে বিপদ তখনও কাটেনি। প্রাণীটা জেনে গেছে এই বাসায় মানুষ আছে, এগুলো আবার ফেরত আসবে। গ্রাহাম জানায় লুকিয়ে থাকার দিন শেষ। এবার প্রাণীটা যদি দরজা খুলে ভেতরে আসে তাহলে সে খোলা দরজা দিয়ে বাইরে বের হয়ে যাবে। এভাবে লুকিয়ে বন্দি জীবন আর কতদিন? অ্যানও গ্রাহামের কথায় সমর্থন জানায়। এটা শুনে জেসন বলে যদি যেতেই হয় তাহলে প্রাণীটাকে মেরে তবেই যাবে, না হয় বের হওয়ার কোনো উপায় থাকবে না। অ্যান ম্যাক্সের বাসা থেকে আসার সময় বন্দুকটা হারিয়ে ফেলেছিল। এই কারণে জেসন হারপুনের মতো একটা অস্ত্র তৈরি করে, আর অ্যান তৈরি করে কিছু ককটেল। এরপরে তারা তিনজন মিলে প্রাণীটার জন্য ফাঁদ তৈরি করতে শুরু করে। তাদের প্ল্যান হলো প্রাণীটা ভেতরে ঢুকলে তারা অ্যাটিকে উঠে যাবে। এরপরে প্রাণীটাকে ফাঁদে আটকে মেরে ফেলে তবেই বাইরে বের হবে। ফাঁদ বানানোর কাজে লেগে যায় তারা। একটা সুতোর লাইন তৈরি করে, যে সুতো ধরে টানলে গ্যারেজে থাকা গাড়ি স্টার্ট হবে। এরপর গাড়ির ইঞ্জিনের শক্তিতে ফাঁদ অ্যাক্টিভেট হয়ে যাবে। যেটা সিঁড়ির কাছে পাতা আছে সেটাতেই প্রাণীটাকে আটকানো হবে। তারা যখন এসব বানাচ্ছিল ততক্ষণে রুথও সুস্থ হয়ে গেছে অনেকটাই। সেও এসে হাতে হাতে কাজ করে। এবারে বৃষ্টি নামলে তারা কেউ জানালার পর্দা টেনে দেয় না, উল্টো প্রাণীটার আসার অপেক্ষায় থাকে। জেসন হারপুন নিয়ে চিমনির কাছে অপেক্ষায় ছিল। এমন সময় হঠাৎ তারা ভাবেও নি এমন একটা ঘটনা ঘটে। চিমনি দিয়ে পানির ঢল নিচে নামতে থাকে। বাসার যত পানি লাইন ছিল সবখান দিয়ে পানি এসে দ্রুত সবকিছু ডুবে যায়। অ্যান পানির নিচে গিয়ে ইশারা করে প্রাণীটাকে তাদের দিকে আকর্ষণ করে। এটা ভেতরে এলে জেসন তীর ছুটতে গিয়ে দেখে সেটা হারিয়ে গেছে। নতুন করে এটা সেট করতে টাইম লাগবে, তাই সে অ্যানকে বলে ককটেলও ছুটতে। ককটেল ছুড়লে প্রাণীটার শরীরে আগুন লেগে যায়। তখন জেসনও এটার শরীরে তীর ছুঁড়ে মারে। এরপর সবাই যখন তারা অ্যাটিকে উঠে যাবে তখন দেখা যায় জেসনের হারপুন পানির নিচে হারিয়ে গেছে। এটা দেখে গ্রাহাম সেটা আনতে যায়। সবাই অ্যাটিকে উঠে যাওয়ার পর একসময় গ্রাহামও ফিরে আসে হারপুন নিয়ে। প্রাণীটাও যখন উপরে আসার চেষ্টা করবে তখন তারা দড়ি টেনে ফাঁদটা অ্যাক্টিভ করে দিবে, আর প্রাণীটা ফাঁদে আটকে যাবে। এটার শরীরে জেসন অলরেডি তীরের মাধ্যমে একটা দড়ি আটকে দিয়েছিল। পানি অ্যাটিকে উঠে যায়। তারা পানির নিচে তলিয়ে যায়। প্রাণীটা উপরে উঠে আসছিল। এমন সময় অ্যান দড়ি টেনে গাড়ির ইঞ্জিন অন করে দেয়। এরপর জেসনও আরেকটা তীর ছুঁড়ে এটার শরীরে আরেকটা দড়ি আটকে দেয়। গাড়ি অন হয়ে সামনের দিকে গিয়ে অটোমেটিক প্রাণীটার শরীরে দড়িগুলো ভালোভাবে আটকে যায়। এটা আর নড়তে পারছিল না, যদিও পানির কারণে গাড়িটা ঠিকমতো চলতে পারছিল না। এদিকে গ্যারেজের সেখানে মাটিতে ছিদ্র হয়ে পানি নিচে নেমে যাচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ দেয়াল ভেঙে আর মাটিতে ছিদ্র হয়ে দ্রুত বেগে সব পানি নেমে যায়, আর সবাই পানিতে ডুবে মরার হাত থেকে রক্ষা পায়। দরজা তখনও লক করা ছিল। জেসন, অ্যান, রুথ আর গ্রাহাম 5 বছর পর বের হওয়ার সুযোগ পেয়েও সুযোগ হারিয়ে ফেলে। সিঁড়ির কাছে প্রাণীটা বাঁধা অবস্থায় পড়েছিল। জেসন এটার চোখের সামনে তীর ধরে এটাকে বলে দরজা খুলে দিতে, তবে এটাকে ভয় দেখানোর পরেও দরজা খুলছিল না। তখন জেসনের মনে পড়ে রুথ ছোটবেলায় বলেছিল সে জানালা দিয়ে একটা প্রাণীকে দেখেছে, সেটা অন্যগুলোর মতো না, দেখে মনে হয় সেটা দয়ালু। তখন জেসনের মধ্য থেকে হিংস্র ভাবটা চলে যায়। সে প্রাণীটাকে না মেরে উল্টো বাঁধন ছেড়ে দেয়,
জেসন এমন দয়া দেখানোতে প্রাণীটাও তাদের প্রতি সিম্প্যাথি দেখায় আর দরজা খুলে দেয়। এত বছর পর তারা বাইরে বের হয়ে আসতে সক্ষম হয়। বাইরে বের হওয়ার পর আরও কিছু প্রাণী তাদের দিকে এগিয়ে আসে। তখন যে প্রাণীটাকে তারা না মেরে ছেড়ে দিয়েছে সেটা এসে বাকিদেরকে থামিয়ে দেয়। এরপরে এগুলো সব চলে যায়। বৃষ্টি থেমে গিয়ে রোদ ওঠে। যে শক্তিটা তাদের ভেঙে যাওয়ার মতো বাড়িটাকে দাঁড় করিয়ে রেখেছিল সেই শক্তিটা বন্ধ হয়ে যায়। এতে করে তাদের বাড়িটা ধসে পড়ে। রুথ দৌড়ে কিছুদূর গিয়ে একটা গাড়ির ওপর উঠে দাঁড়ায়। তার পিছু পিছু যায় বাকিরাও। গিয়ে দেখে যতদূর চোখ যায় সব সমুদ্র গহ্বরে চলে গেছে। প্রাণীগুলো সমুদ্র থেকে উঠে এসে ধীরে ধীরে স্থলভাগ নিজেদের আয়ত্তে নিয়ে নিচ্ছিল। বহুদিন আগে জেসন একটা ফিশিং বোট কিনেছিল, যেটাকে টাকার অভাবে বিক্রি করে দিতে হয়েছিল। এখন এটাতে করেই তাদের আবার শুরু হয় নতুন যাত্রা। বোটের মধ্যে বড় করে ক্যাসিডির নাম লেখা ছিল। ক্যাসিডির স্মৃতি নিয়ে এই ভয়াবহ সিচুয়েশনে 5 বছর টিকে থাকা পরিবার পাড়ি জমায় নতুন বাড়ি খুঁজে বের করার সন্ধানে। 5 বছর আগে বৃষ্টির মাধ্যমে যা শুরু হয়েছিল, আজকে রোদ উঠে সেটা বন্ধ হয়েছে। আর এটা হয়েছে শুধুমাত্র প্রাণীটার প্রতি জেসন দয়া দেখানোর কারণে। যেতে যেতে তারা রেডিওতে আরও মানুষের আভাসও পায়। তারা বুঝতে পারে শুধু তারাই না, হয়তো আরও অনেকেই সারভাইভ করেছে। তো যাই হোক, মুভিটা শেষ হওয়ার পর অনেকের মনে কিছু প্রশ্ন থেকে যায়। চলুন সেগুলোর উত্তর জেনে নেই। প্রথম প্রশ্ন, এই প্রাণীগুলো আসলে কারা? এলিয়েন? উত্তর হলো না। এরা সমুদ্রের গভীরে থাকা অতি প্রাচীন প্রাণী। মানুষ পৃথিবীতে আসার বহু আগে থেকেই এরা এখানে আছে। মোদ্দা কথা, আমরাই আসলে ওদের গ্রহে বসবাস করছি। মানুষ যখন দূষণ করতে করতে তাপমাত্রা বাড়াতে বাড়াতে সমুদ্রটাকেই ফুটিয়ে ফেলার ব্যবস্থা করলো, তখনই ওরা ওপরে উঠে এলো। মানে ব্যাপারটা উল্টো। আমরা ভাবছিলাম কেউ এসে আমাদের পৃথিবী দখল করে নিয়েছে, কিন্তু আসল কথা হলো দখলদারটা আমরাই ছিলাম। দ্বিতীয় প্রশ্ন, ওরা মেরে না ফেলে ঘরে আটকে রাখলো কেন? কারণ ওদের উদ্দেশ্য মানুষকে শেষ করা ছিল না। ওরা শুধু নিজেদের জায়গাটা ফেরত নিতে চেয়েছিল আর মানুষকে শেখাতে চেয়েছিল কিভাবে ভাগাভাগি করে বাঁচতে হয়। খেয়াল করে দেখুন, যে অদৃশ্য শক্তিটা ওদের বন্দি করে রেখেছিল সেই শক্তিটাই কিন্তু ভাঙাচোরা বাড়িটাকে এতদিন দাঁড় করিয়ে রেখেছিল। বন্দি দশাটাই ছিল ওদের সুরক্ষা। আরেকটা প্রশ্ন অনেকের মনেই আসতে পারে, প্রাণীগুলো শুধু বৃষ্টি নামলে আসতো কেন? কারণ পানিটাই ওদের সব কিছু। সমুদ্রের প্রাণী তো, ডাঙায় চলাফেরা করার একমাত্র রাস্তা ওদের ওই পানি। খেয়াল করে দেখুন, বৃষ্টির পানি দিয়ে ওরা দরজার নব ঘুরিয়েছে। বৃষ্টির পানি দিয়েই পুরো বাড়িটা সিল করে রেখেছিল। জেসন যখন কাছে হাত রাখলো আর পানিটা তার হাতের আকার নিয়ে নিল, তখনই তো ব্যাপারটা ধরা পড়ল। তাই হিসাবটা সোজা, বৃষ্টি নামলে ওদের ক্ষমতা চালু, রোদ উঠলে ওরা অসহায়। আর এই জন্যই একদম শেষে প্রাণীটা যেই বাকিদের থামিয়ে দিল, সাথে সাথে বৃষ্টিও থেমে গিয়ে রোদ উঠল। বৃষ্টি থামা মানেই বোঝা গেল খেলা শেষ। 4 নম্বর প্রশ্ন, রুথ সবার আগে সব কিছু বুঝলো কী করে? ওর কি কোনো বিশেষ ক্ষমতা ছিল? না, ছিল না। এটা নিছক একটা বাচ্চার খোলা মন। জেসন আর অ্যান পরিবারটাকে বাঁচাতে এতটাই ব্যস্ত ছিল যে ওরা প্রাণীটাকে শুধু শত্রু হিসেবেই দেখেছে। রুথ ছোট ছিল বলেই দেখতে পেয়েছিল প্রাণীটা আক্রমণ করছে না, কথা বলার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, শুধু দয়া দেখানোতেই দরজাটা খুলে গেল কেন? আসলে ওই দরজা খোলাটা কোনো পুরস্কার ছিল না, ওটা ছিল একটা পরীক্ষা। 5 বছর ধরে জেসন প্রতিটা বিপদে জবাব দিয়েছে ভেঙে মেরে দখল করে। ঠিক শেষ মুহূর্তে সে মেয়ের কথা বিশ্বাস করে অস্ত্রটা নামিয়ে রাখলো। ব্যাস, এটুকুই যথেষ্ট ছিল। প্রাণীগুলো দেখতে চাচ্ছিল মানুষ আদৌ বদলাতে পারে কিনা। জেসন প্রমাণ করে দিল পারে, তাই ওদের বাঁচতে দেওয়া হলো। আর শেষে রেডিওতে যখন একটা কণ্ঠ ভেসে আসে, বোঝা যায় ওরাই পৃথিবীর শেষ মানুষ না। উঁচু দালানে পাহাড়ি এলাকায় আরও অনেকেই টিকে গেছে। আর হ্যাঁ, পুরো গল্পটা কিন্তু বড় হওয়ার রুথই আমাদের শোনাচ্ছিল। মানে সেদিন নৌকায় ওঠা ছোট্ট মেয়েটা শুধু বেঁচেই থাকেনি, বড় হয়ে গল্পটা বলার জন্য টিকে গিয়েছিল। তো এর বাইরে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আরেকটা কথা, যে সমুদ্রে বজ্র ফেলে আমরা দূষিত করছি সেটাও অনেক প্রাণীর আবাসস্থল। তাই স্বার্থপরের মতো নিজেদের কথা না ভেবে প্রকৃতির অন্য সব প্রাণীর কথাও আমাদের ভাবা উচিত। যে প্রকৃতি আমাদের এত কিছু দিচ্ছে সেই প্রকৃতির যত্ন নেওয়া উচিত। না হয় কখনো না কখনো প্রকৃতি প্রতিশোধ নেবেই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।